আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ফর্মাল কমিউনিকেশন চ্যানেল আমরা দেখছিলাম যে একটা অর্গানাইজেশনের বা একটা বিজনেস প্রতিষ্ঠানের আপনার তিন ধরনের কমিউনিকেশন করা লাগে। প্রথমটা ছিল কি ইন্টারনাল অপারেশনাল, মানে হচ্ছে অফিসের ভিতরে একজন কর্মচারী আরেকজন কর্মচারীর সাথে কথা বলতেছে, বা একজন কর্মচারী তার বসের সাথে কথা বলতেছে, বা বস তার কোনো কর্মচারীকে কোনো একটা কাজের অর্ডার দিচ্ছে বা ডিরেকশন দিচ্ছে। এগুলো ছিল কি ইন্টারনাল অপারেশনাল। সেকেন্ড টাইপটা ছিল এক্সটার্নাল অপারেশনাল। সেকেন্ড টাইপটা হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনের ভিতর থেকে যখন ওই অর্গানাইজেশনের পার্ট না বা মেম্বার না এরকম কারোর সাথে, মানে বাইরের কোনো মানুষের সাথে কমিউনিকেট করা লাগছে, এইটাকে বলা হচ্ছিল এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। আর তিন নাম্বারটা ছিল কি ইন্টারপার্সোনাল, মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে একজন মানুষ আরেকজন মানুষের সাথে কে ছোট কে বড় কে বস কে স্টাফ এত কিছু চিন্তা না করে নর্মালি পার্সোনাল যে কমিউনিকেশন গুলা করে, নর্মাল কথাবার্তা বা নর্মাল যে কুশলাদি বিনিময়, এই ধরনের কমিউনিকেশন গুলাকে বলা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অফ অ্যান অর্গানাইজেশন। আচ্ছা, তো আমরা দেখছিলাম যে ইন্টারনাল অপারেশনাল এটার তিনটা ক্যাটাগরি ছিল। একটা ছিল হরাইজন্টাল কমিউনিকেশন। হরাইজন্টাল কমিউনিকেশন কোনটা ছিল, যে যদি একই লেভেলের বা একই কোয়ালিফিকেশনের দুইজন ব্যক্তি বা একই টাইপের একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে এরকম কথা বলা হচ্ছে, মনে করেন কোন একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের আর্কিটেকচারাল ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্টের সাথে কথা বলতেছে, এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন গুলা মানে একই লেভেলে যে কমিউনিকেশন গুলা হয় এগুলাকে বলা হচ্ছে কি হরাইজন্টাল কমিউনিকেশন। তারপর ছিল কি আপওয়ার্ড কমিউনিকেশন, মানে হচ্ছে আমরা স্টাফরা যখন আমাদের হায়ার অথরিটি বা ম্যানেজার বা এরকম ম্যানেজমেন্টের সাথে কথা বলি এটাকে বলা হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশন। আর ডাউনওয়ার্ড কমিউনিকেশন হচ্ছে মানে আপনার অথরিটি থেকে বা ম্যানেজমেন্ট লেভেল থেকে যখন স্টাফদেরকে বা আরো ছোট পোস্টে যারা আছে বা মানে এমপ্লয়ি যারা আছে তাদেরকে এমপ্লয়াররা যখন বিভিন্ন ডিরেকশন বা বিভিন্ন গাইডলাইন প্রদান করে এটাকে বলা হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন। উপরের মহল থেকে নিচের মহলে যে কমিউনিকেশন গুলো হয়, ঠিক আছে, এগুলা ছিল কি ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশনের এক্সাম্পল। এখন দেখেন ফর্মাল কমিউনিকেশন চ্যানেল এক্সটার্নাল অপারেশনাল, মানে হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনের ভিতর থেকে বাইরে যখন কমিউনিকেট করবেন এটাকে বলা হচ্ছে কি এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। এখন দেখেন যে কমিউনিকেশন অফ অর্গানাইজেশন উইথ পাবলিক, সাধারণ মানুষের সাথে যখন আপনার কমিউনিকেট করতে হবে, সাপোজ আপনি চাকরি করেন মনে করেন 7 রিংস সিমেন্টে, ঠিক আছে, আপনি হচ্ছে 7 রিংস সিমেন্টের মনে করেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কাজ করতেছেন। এখন এই 7 রিংস সিমেন্টের সাথে যারা মানে রিলেটেড না, 7 রিংস সিমেন্ট এই অর্গানাইজেশনের পার্ট না, এই অর্গানাইজেশনের বাইরে যখন আপনি কারোর সাথে কমিউনিকেট করবেন আপনার কমিউনিকেশনটাকে বলা হবে কি এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, ঠিক আছে। তো এই কমিউনিকেশন গুলো কাদের কাদের সাথে করা লাগতে পারে, সাপ্লায়ার, এই যে 7 রিংস সিমেন্ট বা কোন একটা পার্টিকুলার সিমেন্ট কোম্পানি সিমেন্ট বানাচ্ছে, সিমেন্ট বানাইতে বিভিন্ন র ম্যাটেরিয়ালস লাগতেছে না, জিপসাম লাগতেছে, আর কি লাগে সিমেন্ট বানাইতে, সিমেন্ট বানাইতে আর কি লাগে, স্ল্যাগ লাগে, সিমেন্ট বানাইতে আর কি লাগে, সিমেন্টের কম্পোজিশন বলেন তো কেউ একজন। C3S, C2S, সিলিকা, বালি কি লাগে, সিমেন্ট বানাইতে কি কি লাগে, ক্লিংকার লাগে, জিপসাম লাগে, আর কি লাগে? আপনারা কি আমার কথা শুনতেছেন কেউ নাকি শুনতেছেন না? শুনতেছি স্যার। বলেন না কেন, সিমেন্ট বানাইতে কি কি লাগে? স্যার সিমেন্ট বানাতে স্যার সিমেন্ট বানাইতে যে যে র মেটেরিয়াল গুলা লাগে এই র মেটেরিয়াল গুলা তো আপনার অবশ্যই কোনো সাপ্লায়ারের কাছ থেকে সাপ্লাই আনতে হবে না? আপনাকে কেউ একজন এগুলো সাপ্লাই দিচ্ছে, আবার আপনি যখন সিমেন্ট বানাচ্ছেন আপনি আপনার কারখানা থেকে তো সরাসরি নিশ্চয়ই সিমেন্ট বিক্রি করবেন না। যারা হচ্ছে বড় কনস্ট্রাকশনের কাজ করতেছে তারা হয়তো সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে সিমেন্ট নিবে, বাট আপনার লোকাল কিছু ডিলার বা লোকাল কিছু সাপ্লায়ার লাগবে না যারা বিভিন্ন ছোট শহরগুলোতে আপনার সিমেন্টটা মানুষের কাছে পৌঁছাই দিবে? তো যারা এরকম সাপ্লায়ার, যারা দোকানদার বা এরকম খুচরা বিক্রেতা, তাদের সাথে আপনার একটা কমিউনিকেশন করা লাগবে, কারণ আপনি যদি তাদের সাথে প্রপারলি কমিউনিকেট না করেন আপনার প্রোডাক্ট তারা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না ঠিক মতো।
জি স্যার। তারা দেখা যাবে 7 রিং সিমেন্টের বদলে শাহ সিমেন্ট, তারপরে স্যার আর বাকি যে সিমেন্ট গুলো আছে। সিমেন্টে স্যার লাইম লাগে, সিলিকা লাগে, হ্যাঁ, অ্যালুমিনা লাগে স্যার, আয়রন অক্সাইড লাগে। লাইম লাগে, সিলিকা লাগে, মানে যেটাই হোক সিমেন্ট বানাইতে যে যে র ইনগ্রেডিয়েন্টস গুলো লাগে স্যার ক্লে লাগে। এগুলা তো কারো কাছ থেকে সাপ্লাই আনতে হবে। তো এদের সাথে আপনার কমিউনিকেট করা লাগবে প্রপারলি। প্লাস হচ্ছে আপনার যারা লোকাল ডিলার থাকবে, আপনার প্রোডাক্টটা হচ্ছে মানুষের কাছে বিক্রি করবে, এদের সাথে আপনার প্রপার যদি বন্ডিং না থাকে বা প্রপার যদি কমিউনিকেশন না থাকে, তাইলে দেখা যাবে 7 রিং সিমেন্ট মানে তারা বিক্রি না করে তারা অন্য কোনো কোম্পানির সিমেন্ট বাজারে বিক্রি করতেছে। আচ্ছা, সার্ভিস কোম্পানিস, সাপোজ মনে করেন আপনি হচ্ছে ইউনিলিভারের এই যে পিওরিট পানির ফিল্টার আছে মানুষের বাসায় বাসায়, আপনি হচ্ছে মানে আপনি ইউনিলিভারের ওই পিওরিট বিক্রি করেন। এখন আপনি যদি ইউনিলিভারের মালিক হন, আপনার পক্ষে তো ইউনিলিভার থেকে গিয়ে বা এরকম ইউনিলিভার থেকে লোক পাঠায় এই কারো বাসায় যদি ফিল্টার নষ্ট হয়ে যায় ঠিক করে দেওয়া পসিবল না, পসিবল কখনোই পসিবল না। আপনি যেটা করতে পারেন, এরকম কুমিল্লাতে কিছু লোকাল মিস্ত্রি বা লোকাল যারা কাজ টাজ করে ফিল্টার ঠিক ঠিক করে এদের সাথে কমিউনিকেট করে আপনি এদের সাথে কথা বলে রাখতে পারেন। আপনার হেল্পলাইনে যখন কোনো কাস্টমার ফোন দিবে যে আমার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন, ওই কুমিল্লাতে বা ঢাকায় বা চিটাগাংয়ের লোকাল আপনার যে মিস্ত্রি আছে তারা পাঠিয়ে দিবেন কাস্টমারের বাসায়। তার মানে এরকম আপনার কিছু সার্ভিস কোম্পানির সাথেও যোগাযোগ রাখতে হবে যারা হচ্ছে আপনার হয়ে মানে আপনার প্রোডাক্ট নিয়ে যদি কেউ কোনো প্রবলেম ফেস করে ওটা ঠিক করে দেওয়ার জন্য আগায় যাবে। কাস্টমার, আপনি সবচাইতে মানে বেশি কমিউনিকেট বা সবচাইতে ফোকাস কাদের দিকে থাকবে, কাস্টমারদের দিকে। কারণ আপনি যদি কাস্টমারদেরকে না বুঝেন বা কাস্টমারদের সাথে কথা না বলেন, কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। ঠিক আছে? বা কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে হবে, তারা যেন আপনার প্রোডাক্ট কিনে খুশি থাকে বা তাদের কি প্রবলেম হচ্ছে আপনার প্রোডাক্ট কিনে, তাদের কোনো অবজারভেশন আছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে। আর একটা জেনারেল পাবলিক, মানে যারা এখনো আপনার প্রোডাক্ট কিনে নাই, যারা হচ্ছে এখন আপনার কাস্টমার না, এদের সাথেও কি করতে হবে, আপনাকে কমিউনিকেট করে আপনার প্রোডাক্টের মানে গুণাবলী, আপনার প্রোডাক্ট কেন ভালো, এই জিনিসগুলো বুঝাইতে হবে। ঠিক আছে? তো আপনি যদি একটা বিজনেস প্রতিষ্ঠান চালান, বা আপনি যদি একটা বিজনেস প্রতিষ্ঠানে অ্যাজ এ মার্কেটিং এক্সিকিউটিভ বা মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি বাকরি করেন, বা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি বাকরি করেন, ধরেন আপনি একটা সিমেন্ট ফ্যাক্টরি দিলেন, মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আপনি একটা নিজের সিমেন্ট ফ্যাক্টরি দিলেন, বা আপনি একটা কনসালটেন্সি ফার্ম দিলেন, বা আপনি একটা মানে কি বলবো রডের কোম্পানি দিলেন। আপনি যেটাই দেন না কেন, আপনি যদি বিজনেস শুরু করেন বা আপনি যদি অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশনের পার্ট হন কোন একটা বিজনেস অর্গানাইজেশনের, আপনাকে হচ্ছে এই এই কমিউনিকেটিভ মানে ব্যাপার স্যাপার গুলা, এই যে ফর্মাল চ্যানেল গুলা, একটা হচ্ছে ইন্টারনাল অপারেশনাল, একটা হচ্ছে কি এক্সটার্নাল অপারেশনাল, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ওকে, এখন দেখেন এই যে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, এটার আসলে উদ্দেশ্য কি বা অবজেক্টিভটা কি? এটার অবজেক্টিভ হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম মানে কি আন্তরিকতা বজায় রাখা বা উষ্ণতা বজায় রাখা। ঠিক আছে? আপনি চাবেন সবসময় আপনি যাদের কাছ থেকে প্রোডাক্ট সাপ্লাই নিচ্ছেন বা আপনার প্রোডাক্ট যারা মানুষের কাছে সাপ্লাই দিচ্ছে, প্লাস হচ্ছে আপনার যারা ক্লায়েন্ট এবং আপনার যারা আসলে ক্লায়েন্ট না, তাদের সবার সাথে আপনি চাবেন একটা আন্তরিক সম্পর্ক বজায় রাখার জন্য, ফর বিল্ডিং বেটার রেপুটেশন অফ ইউর ওন অর্গানাইজেশন। তারপর হচ্ছে দেখেন আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি মার্কেট বুঝতে চান যে মার্কেট আসলে কোন ধরনের প্রোডাক্টের এখন বেশি চাহিদা বা কি করলে আমার প্রোডাক্টটা মার্কেটে ভালো সেল করতে পারবো, if you want to analyze the market then you have to communicate with the external people of your organization. মানে আপনার নিজের গন্ডি থেকে বের হয়ে, নিজের কোম্পানি থেকে বের হয়ে আপনাকে বাইরের মানুষজনের সাথে কমিউনিকেট করতে হবে আপনার মানে সিচুয়েশন বোঝার জন্য। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন পজিটিভনেস। আপনি যদি বাজারে আপনার অর্গানাইজেশন সম্পর্কে একটা পজিটিভ ধারণা বা সুনাম বা গুড উইল ক্রিয়েট করতে যান, দেন এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন ইজ নেসেসারি। তারপর ইন কমিউনিকেশন অফ বিজনেস, বিজনেস এটিকুয়েট উইথ ইটস কাস্টমার্স। আপনি যদি আপনার কাস্টমারদের সাথে ব্যবসায়িক শিষ্টাচার বা ব্যবসায়িক কি বলবো এটাকে আন্তরিকতা বা আচার ব্যবহার বজায় রাখতে চান, ওয়ান কাইন্ড অফ বিজনেস ডিলিংস বজায় রাখতে চান প্রপার ওয়েতে, দেন ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইউর কাস্টমার, উইথ ইউর ক্লায়েন্ট, উইথ ইউর সাপ্লায়ার, উইথ ইউর ভেন্ডর্স, সবার সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে। And all of this type of communications are what? External operational communication. ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে মেথড অফ কমিউনিকেশন, মানে এটা হচ্ছে বেসিক্যালি মেথড অফ এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। কিভাবে আপনি আপনার অর্গানাইজেশনের বাইরে যারা আছে সাপ্লায়ার, ভেন্ডর, কাস্টমার, ক্লায়েন্ট, পাবলিক, সাধারণ জনগণ, এদের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করতে পারেন। প্রথমটা হচ্ছে ব্রোশিওর। মনে করেন আপনি সিমেন্ট মানে আপনি সিমেন্ট কোম্পানির মালিক, আপনার মানে সিমেন্ট আপনি 7 রিং সিমেন্ট কোম্পানির মালিক,
এখন আপনি যেটা করতে পারেন, মানুষের বাসায় বাসায় শুক্রবার দিন জুম্মার নামাজের সময় দেখেন না, জুম্মার নামাজ পড়ে বের হলে হচ্ছে রাস্তার মধ্যে এরকম মানুষজন রেস্টুরেন্টের একটা করে কাগজ বা ব্রোশিওর ধরায় দেয়, দেখছেন নাকি দেখেন নাই কখনো? জি স্যার, দেখছি স্যার। আপনি চাইলে আপনার অর্গানাইজেশনের এরকম ব্রোশিওর বিলি করতে পারেন মানুষজনের মাঝে, আপনার কোম্পানি সম্পর্কে মানুষকে জানানোর জন্য, আপনার প্রোডাক্টের সম্পর্কে মানুষকে জানানোর জন্য। রেডিও এন্ড টেলিভিশন মেসেজ, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে মানে রেডিও এবং টিভিতে হচ্ছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা মেসেজ, যে আপনি বলতে পারেন যে পিওরিট ফিল্টার, বেস্ট ফিল্টার, এটা দিয়ে পানি খাইলে হচ্ছে পানি ফোটানো লাগে না, নদী নালা খাল বিলের যেটা খুশি পানিটার মধ্যে দিয়ে আপনি খাই ফেলতে পারবেন। আপনি এরকম মেসেজ দিতে পারেন রেডিও বা টিভিতে, ঠিক আছে? যদিও পিউরিটের পানি আসলেই ডিরেক্ট খাওয়া যায় কিনা আমি জানি না। আচ্ছা, টেলিফোন কল ব্যাক, আপনি যেটা করতে পারেন যে সাপোজ আপনার প্রোডাক্ট কোনো একজন কিনে নিয়ে গেছে, আপনার সিমেন্ট কিনে নিয়ে গেছে, বা আপনি পিউরিট ফিল্টার বিক্রি করেন, আপনার ফিল্টার কিনে নিয়ে গেছে, আপনি কি করতে পারেন, তাদেরকে টেলিফোন করতে পারেন, মানে আপনার প্রোডাক্টটা সেল করার পরে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রোডাক্টে কোনো মানে কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করতেছে কিনা, বা সবকিছু ঠিক মতো পারফর্ম করতেছে কিনা প্রোডাক্টের, এই ধরনের মানে টেলিফোন করে খোঁজ খবর নেওয়াটাও এক ধরনের এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন উইথ ইউর ক্লায়েন্ট অর কাস্টমার্স। ফলো আপ সার্ভিস, আপনি মনে করেন যে এরকম 1 মাস বা 2 মাস পরে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আপনারা আমার একটা ফিল্টার কিনছিলেন, এটা কি ঠিকমতো কাজ করতেছে? আচ্ছা আমি একটু দেখি ঠিকমতো কাজ করতেছে কিনা, আচ্ছা মনে হয় এই পার্টসটা নষ্ট হয়ে গেছে, এটা একটু রিপ্লেস করে দেই। এরকম যে ফলো আপ সার্ভিস গুলো আছে, এগুলো যদি আপনি কন্টিনিউ করেন তাহলে মানে বাজারে হচ্ছে আপনার একটা গুড উইল ক্রিয়েট হবে, এবং মানে আপনি আরো অনেক বেশি কাস্টমার গ্র্যাব করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে নিউজ পেপার এন্ড ম্যাগাজিন অ্যাডভার্টাইজিং, আপনি আপনার মানে প্রোডাক্ট বা আপনার কোম্পানি সম্পর্কে পেপার বা হচ্ছে ম্যাগাজিন এগুলোতে কি করতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন। দেন অনেক মানুষ আপনার সম্পর্কে জানবে, আপনার একটা কাস্টমার বেস ক্রিয়েট হবে। সো অল অফ দিস টাইপস অফ কমিউনিকেশন আর এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, ঠিক আছে? এই মেথড গুলো আমরা দেখলাম। আরো কিছু মেথড আছে, সেটা হচ্ছে পাবলিসিটি অথবা পাবলিক স্পিচ। আপনি ব্যাটম্যান কারা কারা দেখছেন? ব্যাটম্যান, আমি দেখছি স্যার। জি স্যার, দেখছি স্যার। ব্যাটম্যানের কোন একটা পর্বে জানি এই যে জিম ক্যারির যে মানে জিম ক্যারির নাম জানি কি আসল নাম, আরে ওর আসল নাম তো ভুলে গেলাম। ঝলক। কি? আরে জিম ক্যারি একটা মুভি আছে, ওই নায়কটার আসল নাম আমি ভুলে গেছি, মনে নেই। স্যার ঝলক। ওই নায়কের নাম ঝলক। আচ্ছা যাই হোক, তো ও হচ্ছে ব্যাটম্যানের কোন একটা পার্টিকুলার পর্বে। কে পেল রে? আচ্ছা ঝলক, আপনি যতক্ষণ ছিলেন না আমরা বুঝতে পারছি, হঠাৎ করে দৌড়ে আসছেন, একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন তাইলেই বুঝতে পারবেন কে কি বলতেছে। আচ্ছা, তো এই যে না স্যার ওর নাম জিম শুনতেছি ক্যারি স্যার বোধহয়, সবকিছু। ওর নাম বোধহয় জিম ক্যারি, আমি এক্স্যাক্টলি আমার মনে নাই, ওর আসল নামই মনে হয় জিম ক্যারি। তো ও হচ্ছে ব্যাটম্যানের কোন একটা পার্টিকুলার সিরিজের ভিলেন ছিল, ও হচ্ছে কি জানি একটা টিভির মতো জানি কি একটা যন্ত্র বানাইছে, ওইটা টিভির উপর রাখা দিলে হচ্ছে মানুষজনের মানে ফোকাস, মানুষজনের মনোযোগ সব ওইদিকে চলে যায়, এবং তখন হচ্ছে আপনি মানুষকে যেটা কিনতে বলবেন সে ওটাই কিনবে। তো এই যন্ত্রটা লঞ্চ করার সময় সে একটা পাবলিক স্পিচ দিছিল, মানে এরকম একটা টেকনিক্যাল প্রোডাক্ট সে বাজারে বিক্রি করবে, তার আগে হচ্ছে একটা পাবলিক মানে জনসাধারণের সামনে এসে সে তার প্রোডাক্টের গুণাবলী বর্ণনা করে একটা স্পিচ দিছিল। তো এটা আমাদের দেশে কমন না হইলেও বাইরের দেশগুলোতে এই জিনিসটা অনেক কমন। যারা হচ্ছে এরকম মানে মুভি টুভি দেখেন দেখবেন যে বাইরের দেশে এরকম যে মুভিগুলো আছে, মুভিগুলোতে প্রায় দেখা যায় যে এরকম আপনার বড় বড় সায়েন্টিস্টরা হচ্ছে তাদের কোনো একটা প্রোডাক্ট বা ভ্যাকসিন বা কোনো কিছু একটা বাজারে ছাড়বে বা বাজারে আনবে, তার আগে হচ্ছে কি করে, এই যে রিসেন্টলি হচ্ছে আপনার আমরা শুনতেছি কি ব্রিটেন মানে আইফোনেরও তো এভাবে হ্যাঁ পাবলিসিটি করে ফার্স্টে কথা লন্ডনে বলে মনে হয় তারপর। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে শুনতেছি, জানি না, এরকম বিভিন্ন মানুষের স্যার public 90% speech- সফলতা হয়েছে স্যার, 90%। এরকম বিভিন্ন মানুষের পাবলিক স্পিচ টিস্পিচ শুনতেছি। তো এরকম কোন একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করার আগে যখন এরকম একটা ওই অর্গানাইজেশনের মালিক যখন এরকম কোন একটা পাবলিক স্পিচ দেয় বা পাবলিসিটি করে, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট নিজের প্রোডাক্টটাকে বাজারে আনার আগে একটা হাইপ ক্রিয়েট করা, বা একটা মানে ওয়ান কাইন্ড অফ কি বলবো, মানুষজনের মাঝখানে একটা উন্মাদনা ক্রিয়েট করা, যেন বাজারে আসলেই তারা ওইটা গ্র্যাব করার ট্রাই করে বা কেনার চেষ্টা করে, ঠিক আছে? তো এটাও এক ধরনের কি এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন। তারপর দেখেন যে ট্যাগফুল রিপ্লাইস টু কমেন্টস এন্ড ক্রিটিসিজম, মাঝে মধ্যে হচ্ছে এরকম গ্রামীণ ফোন বা রবির ফেসবুক যে পেজ গুলো আছে ঢুকলে দেখবেন যে মানুষজন গালাগালি করে, যেরকম আপনার আমার এত টাকা কাইটা নিছেন, আমি তো এই মেসেজ সার্ভিস চালু করতে চাই না, তাও কেন কাটছেন, এরকম দেখবেন যে গালাগালি করে। কখনো খেয়াল করছেন? জি স্যার, বিভিন্ন ভিডিও তো কোম্পানি কিন্তু এরকম করে স্যার। হ্যাঁ এরকম দেখবেন যে মানুষজন বিভিন্ন গালাগালি টাইপের কমেন্ট করে, বাট এই গালাগালির এগেইনস্টে কখনো কি দেখছেন যে রবি বা গ্রামীণের পেজ থেকে উল্টা গালাগালি দেওয়া হয়েছে? কখন এরকম দেখবেন না, দেখবেন যে একটা না, ইন জেনারেল কমেন্ট হচ্ছে তারা কপি করে পেস্ট করে বসায় দেয়। ইন জেনারেল কমেন্ট যে গ্রাহক
আপনার প্রবলেমের জন্য আমরা দুঃখিত, আমরা অমুক করব, আমরা তমুক করব, একটা ইন জেনারেল কমেন্ট তারা জাস্ট কপি করে বসায় দেয়। তার মানে হচ্ছে আপনার কাজের সমালোচনা কেউ করতেই পারে, ঠিক আছে, আপনার কাজ সম্পর্কে কমেন্ট যে কেউ করতেই পারে। তার মানে এই না যে আপনি তাকে মানে একদম তার সাথে ঝগড়া করতে চলে যাবেন বা তার সাথে আপনি মানে কি করবেন, গায়ে পড়ে ঝগড়া করবেন। যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্যাক্টফুল রিপ্লাই, মানে আপনাকে এমন ভাবে রিপ্লাই দিতে হবে যেন হচ্ছে কি তার সাথে আপনার একটা গুড রেপুটেশনও বজায় থাকে, প্লাস হচ্ছে আপনি যেন আপনার নিজের কোম্পানির যে গুডউইল বা গুড রেপুটেশন এটাও না হারান, ঠিক আছে। তো এই ধরনের পাবলিক কমেন্ট গুলোরও রিপ্লাই দিতে হবে, বাট ট্যাক্টফুলি দিতে হবে। সিভিক মাইন্ডনেস অফ ম্যানেজমেন্ট, মানে অর্গানাইজেশনের যে মালিক পক্ষ তাদের হচ্ছে নাগরিকদের বা সাধারণ জনগণের যে মতামত এটা একসেপ্ট করার মানসিকতা থাকতে হবে। কারণ জনগণ হচ্ছে ভোক্তা বা কাস্টমার, তারা অনেক কিছু চাবে। তারা চাবে যে আপনি যদি ফিল্টারের বিক্রি করেন, আপনার ফিল্টারের মধ্যে মানে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা থাকুক, যখন মন চাবে কল ছাড়বে গরম পানি পড়বে, যখন মন চাবে ছাড়বে ঠান্ডা পানি পড়বে। মানে আপনি মনে করেন এরকম কোনো ফিচার দিলেন না, তারা আপনার ফিল্টারের বদনামি করতেই পারে। বাট আপনাকে এজ এ কি বলবো, এজ এ ম্যানেজমেন্ট অথরিটি হিসেবে আপনার এগুলা একসেপ্ট করার মন মানসিকতা থাকতে হবে। কার্টেসি অফ এমপ্লয়িজ, আপনার যারা এমপ্লয়ি হবে, আপনি যদি একটা অর্গানাইজেশনের মালিক হন, আপনি যেসব লোকজনদেরকে রিক্রুট করবেন বা হায়ার করবেন তাদেরকে কার্টিয়াস হইতে হবে। তারা তারা যেন পাবলিকের সাথে কথা বলার সময় বা কমিউনিকেট করার সময় যথেষ্ট পরিমাণে কার্টিসি বজায় রাখে বা ভদ্রতা বজায় রাখে অথবা শিষ্টাচার বজায় রাখে, যেটাই বলেন না কেন। লাস্ট পয়েন্টটা হচ্ছে মেথড অফ কমিউনিকেশন, কন্ডিশন অফ ফিজিক্যাল প্ল্যান্ট। আপনার যে ফ্যাক্টরি বা আপনার যে প্ল্যান্ট আছে ওই প্ল্যান্টের ফিজিক্যাল কন্ডিশন কিরকম, এটাও কিন্তু অনেকটা ইম্প্যাক্ট করে আপনার কাস্টমার বেজের উপরে। সাপোজ আপনারা স্টাডি ট্যুরে সিমেন্ট কোম্পানিতে গেছেন বা কোকা কোলা ফ্যাক্টরিতে গেছেন। জি স্যার। কই গেছিলেন? কোকা কোলাতে গেছিলেন বোধহয়। স্যার সিমেন্ট ফ্যাক্টরি গেছিলাম, আনোয়ার সিমেন্টে গেছিলাম স্যার। আনোয়ার সিমেন্টে গেছেন। এখন মনে করেন আনোয়ার সিমেন্টে গিয়ে দেখলেন যে আনোয়ার সিমেন্টে সিমেন্ট খুব বাজেভাবে তৈরি করতেছে, কোনো সিস্টেমেটিক ওয়ে নাই, ওদের বিল্ডিং ভাঙা চোরা, ওদের যারা স্টাফ তারা হচ্ছে খুব বাজে ড্রেস আপ করে আছে, মানে ওদের ড্রেস আপও ভালো না, মানে কোনো সিস্টেম অর্গানাইজড ওয়েতে কিছু হচ্ছে না, মানে কন্ডিশন অফ দ্য প্ল্যান্ট ইজ ভেরি ওয়ার্স্ট। তাইলে কি আপনি কখনো চিন্তা করবেন বাসায় এসে যে আমি যদি কখনো ইঞ্জিনিয়ার হই, আমাকে যদি কোনো একটা প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়, আমি আনোয়ার সিমেন্ট কিনবো বা আমি আনোয়ার সিমেন্ট ইউজ করব? আপনি কি চিন্তা করবেন? নো স্যার। বাট আপনি যদি গিয়ে দেখেন যে ওদের সব টেকনোলজি হচ্ছে একদম মডার্ন, ওদের ইকুইপমেন্ট গুলো হচ্ছে একদম আপডেটেড, ওরা আপনাকে খুব খাতির যত্ন করলো, আপনার বিরিয়ানি টিরিয়ানি খাওয়াইলো, আসার সময় আপনাকে হচ্ছে এরকম একটা সুন্দর প্যাকেট করে ওদের সুভিনিয়ার টাইপের কিছু একটা দিল, আপনি কিন্তু অটোমেটিক ওদের প্রতি একটা কি ক্রিয়েট হবে, গুড উইল ক্রিয়েট হবে। আপনি কি করবেন, ওদের প্ল্যান্ট ভিজিটে গেলেন এবং ওদের প্ল্যান্ট ভিজিটে গিয়ে আপনার মনে হইলো যে আচ্ছা অনেক ভালো একটা কোম্পানি, অনেক সুন্দর করে বা অনেক কি বলবো সাইন্টিফিক ওয়েতে সিমেন্ট প্রডিউস করতেছে, সিমেন্টের কেমিক্যাল কম্পোজিশন, গুণগত মান, ইচ এন্ড এভরিথিং ইজ পারফেক্ট। আপনি যদি তখন নাও কিনেন সিমেন্ট, ফিউচারে যখন আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনার মাথায় কিন্তু থাকবে যে আচ্ছা আনোয়ার সিমেন্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ওদের মানে প্ল্যান্টে ভিজিট করতে গেছিলাম, ওরা আমাকে অনেক খাতিরদারি করছিল, অনেক আপ্যায়ন করছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে ওদের যে ইকুইপমেন্ট বা মেশিনারিজ গুলো আছে এগুলো অনেক আপডেটেড বা আধুনিক, সো উই ক্যান গো ফর আনোয়ার সিমেন্ট। তো এটা হচ্ছে কাইন্ড অফ বিজনেস স্ট্র্যাটেজি বা হচ্ছে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, ঠিক আছে, কন্ডিশন অফ ফিজিক্যাল প্ল্যান্ট। আচ্ছা, এবার দেখেন যে ফর্মাল কমিউনিকেশন চ্যানেল, একদম লাস্টেরটা, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অথবা ইনফর্মাল কমিউনিকেশন। প্রথম দুইটা ছিল কি ফর্মাল কমিউনিকেশন। ইন্টারনাল অপারেশনাল মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে যে কমিউনিকেশন গুলো হয় এগুলো অবশ্যই ফর্মাল। মনে করেন আমাদের ডিপার্টমেন্টে আমার কোনো একজন কলিগ বা কোনো একজন টিচার বা আমার কোনো একটা কলিগ হচ্ছে আমাকে সেটা বলবো, অবভিয়াসলি এটা একটা ফর্মাল কমিউনিকেশন, এটা কিন্তু ইনফর্মাল কমিউনিকেশন না। এবার মনে করেন যে বায়োস থেকে হচ্ছে সাপোজ আপনাদের কোনো বাসায় ফোন দিয়ে হচ্ছে গার্ডিয়ানের সাথে কথা বলতে চাইলো যে আপনারা মনে করেন ক্লাস করতেছেন না, তো মানে বায়োস থেকে হচ্ছে আপনাদের গার্ডিয়ানের সাথে কথা বলবে। এটা কোন ধরনের কমিউনিকেশন? এটা হচ্ছে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন, বাট এটাও কিন্তু ফর্মাল কমিউনিকেশন। এবার মনে করেন যে বায়োসটা আমরা টিচাররা বা আপনার স্টুডেন্টরা হচ্ছে একজনের সাথে আরেকজন কাজের বাইরে, মানে আমাদের নর্মাল রুটিন লাইফের বাইরে আমরা নর্মাল পার্সোনাল কথাবার্তা বলতেছি, এইটা কোন ধরনের কমিউনিকেশন? এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এবং দিস ইজ এ কাইন্ড অফ ইনফর্মাল কমিউনিকেশন। এবং এই ইনফর্মাল কমিউনিকেশন এটা কি? এটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন এন্ড ফিলিংস বিটুইন হিউম্যানস when they engage with each other। যখন মনে করেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলতেছে, বিভিন্ন ব্যাপার স্যাপারে আপনার ইনফরমেশন আদান প্রদান বা মানে বিভিন্ন ফিলিংস, মানে মনে করেন আজকে আমি কেমন আছি, আমার কেমন লাগতেছে, আমি আমার কোনো কলিগকে জিজ্ঞেস করলাম সে কেমন আছে, তার কেমন লাগতেছে, এই যে নর্মাল কিছু কথাবার্তা, এগুলোকে বলে কি? এগুলোকে বলে হচ্ছে ইনফর্মাল কমিউনিকেশন।
ঠিক আছে, এবং what kind of এগুলো এগুলো হচ্ছে ইন্টারপার্সোনাল, মানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের জাস্ট ইনফর্মাল কমিউনিকেশন। এবং এগুলা দেখেন যে ফলোস নো হায়ারকিয়াল পাথ, মানে হচ্ছে কোনো উঁচা নিচা বা কে বস কে স্টাফ, মানে এত কিছু চিন্তা করা হয় না। যে বস সেও একটা শ্রমিকের সাথে কথা বলতে পারে, যে শ্রমিক সেও তার মালিকের সাথে নর্মালি জিজ্ঞেস করতেই পারে যে স্যার আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন। বা যে বস সে তার কোনো একটা স্টাফকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেমন আছো, তোমার কাজকর্ম কেমন চলতেছে, তোমার বাসার সবাই কেমন আছে। এই দিস কাইন্ড অফ কমিউনিকেশন স্যার ইন্টারপার্সোনাল ইনফর্মাল কমিউনিকেশন। তারপরে পার্ট অফ কমিউনিকেশন অ্যাক্টিভিটি অফ এনি বিজনেস, এই ধরনের কমিউনিকেশন গুলা যে কোনো একটা ব্যবসার একটা পার্ট। কেন পার্ট? কারণ আপনি যদি মালিক হন, আপনি যদি আপনার স্টাফদের সাথে নর্মালি কমিউনিকেট না করেন, শুধু কাজের কথা বলেন, তাইলে কিন্তু হবে না। আপনার নর্মাল কমিউনিকেশনও করতে হবে, তাইলে তাদের মধ্যে আপনার উপর একটা ট্রাস্ট জন্মাবে বা তারা আপনাকে ভরসা করতে পারবে। ইভেন আপনিও আপনার কর্মচারীর যদি কোনো প্রবলেম থাকে, তার আজকে শরীর খারাপ থাকতে পারে, তার বাসায় ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, আপনিও কিন্তু বুঝবেন। আপনি যদি তার পাশে গিয়ে তখন দাঁড়াইতে পারেন, বা আপনি যদি তার খারাপ সময়টাতে তাকে একটু সাপোর্ট দিতে পারেন, দেন হয়তো বা মানে সেও আপনার প্রতি একটা আস্থা বা মানে কি বলবো বিশ্বাস গেইন করতে পারবে। আচ্ছা, হ্যাভ সিগনিফিকেন্ট ইফেক্ট অন সাকসেস অফ বিজনেস অপারেশন। তার মানে একটা বিজনেসকে সাকসেসফুল করতে হইলে এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা ইনফর্মাল কমিউনিকেশন অনেক বড় একটা রোল প্লে করে। এফেক্টস বিহেভিয়ার, অ্যাটিটিউড এন্ড মোটিভেশন অফ ওয়ার্কার। আপনার কর্মচারীরা কিরকম বিহেভ করবে, তাদের অ্যাটিটিউড কিরকম হবে, পজিটিভ নাকি নেগেটিভ হবে, এবং তাদের যে মোটিভেশন বা ইচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। প্রবলেমস ইন পার্সোনাল কমিউনিকেশন মে রেজাল্ট ইন ইমোশনাল আপসেট। আবার ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে মনে করেন কারোর সাথে কারো ঝগড়া হইলো, তখন মেন্টালি যে কেউ আপসেট হইতে পারে, তার মন মেজাজ খারাপ থাকতে পারে, তার কাজের প্রোডাক্টিভিটি কমে যেতে পারে। এক্সেসিভ পার্সোনাল কমিউনিকেশন ইন্টারফেয়ারস উইথ ওয়ার্ক। আবার মনে করেন কোন একটা অর্গানাইজেশনের কর্মচারীরা সারাদিন গল্প গুজব করে, তারা কাজ করে না, মানে অতিরিক্ত পার্সোনাল কমিউনিকেশন আবার আপনার কাজে অনেক সময় বাধার কারণ হয়েও দাঁড়ায়। তার মানে অতিরিক্ত করা যাবে না, আবার কমও করা যাবে না, যতটুকু দরকার ততটুকু করতে হবে। এবং এই জিনিসটা কেন দরকার? কারণ হচ্ছে আপনি যদি একটা কোম্পানির মালিক হন, আপনি যদি আপনার ওয়ার্কার বা লেবারদের কাছ থেকে বেস্ট আউটপুটটা চান, অবভিয়াসলি শুধু তাদের সাথে আপনার ওই ইন্টারপার্সোনাল আর ইন্টারনাল অপারেশনাল আর হচ্ছে এক্সটার্নাল অপারেশনাল কমিউনিকেশন করলে হবে না, আপনার তাদের সাথে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনও করতে হবে। মনে করেন একটা কোম্পানির নাম হচ্ছে কোম্পানি এ, আর একটা হচ্ছে মনে করেন কোম্পানি বি। কোম্পানি এর যে মালিক, সে হচ্ছে মনে করেন রেগুলার তার শ্রমিকদের সাথে কথা বলে যে কেমন আছে, বাসায় ফ্যামিলি মেম্বাররা কেমন আছে, কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে কিনা, শরীর ভালো কিনা, এরকম এরকম কথাবার্তা বলে। এরকম কথাবার্তা বলে সে তারপর বলে হচ্ছে আজকে আমাদেরকে এতগুলা মানে ইকুইপমেন্ট প্রডিউস করতে হবে বা এতগুলা ম্যাটেরিয়াল প্রডিউস করতে হবে, আজকে টার্গেট হচ্ছে এতগুলা। ওকে, আর যে কোম্পানি বি তে হচ্ছে মনে করেন মালিক কোন নরমাল কথাবার্তা বলে না, আইসাই বলে যে আজকে তোমাদের টার্গেট এতগুলো এতগুলো করতেই হবে। আমাকে বলেন তো কার আসলে টার্গেটটা অ্যাচিভ করার প্রবাবিলিটি বেশি, কোম্পানি এ না কোম্পানি বি এর? কোম্পানি এসে কেন? কারণ হচ্ছে ওই যে মালিক ট্রান্সফার শুরুতে এসে একটু ইন্টারকমিউনিকেশনটা বেশি। নরমাল কথাবার্তা বলছে, ওয়ার্কাররা কি হইলো, মোটিভেট হইলো, তারা কিন্তু চেষ্টা করবে তাদের হাইয়েস্ট ইফোর্টটা দেওয়ার জন্য। ওকে, তো আমরা দেখলাম যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা ইনফর্মাল কমিউনিকেশন মানে কি কেন দরকার, একটু হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন আমরা কমিউনিকেশনের তিনটা চ্যানেল দেখলাম। একটা হচ্ছে ইন্টারনাল অপারেশনাল, মানে হচ্ছে একটা অর্গানাইজেশনের ভিতরে যে কমিউনিকেশন গুলো হয়। আমি একটু সংক্ষেপে জাস্ট ফর্মাল কমিউনিকেশন বা কমিউনিকেশন চ্যানেল গুলা একটু সামারি করি। কমিউনিকেশন চ্যানেল, প্রথমটা কি ছিল? ইন্টারনাল অপারেশনাল, তারপরটা কি ছিল? এক্সটার্নাল অপারেশনাল, আর তারপরটা কি ছিল? ইন্টারপার্সোনাল বা ইনফর্মাল কমিউনিকেশন। ইন্টার পার্সোনাল মানটা ঠিক আছে নাকি জানি না, অথবা ইনফর্মাল লিখলাম। আবার এই ইন্টারনাল অপারেশনাল মধ্যে ছিল তিনটা, হরাইজন্টাল, ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড, আর কি ছিল? আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড। এবং কোন ধরনের কমিউনিকেশন কেন দরকার আমরা দেখলাম।
এই যে ইন্টারপার্সোনাল কেন দরকার, এক্সটার্নাল অপারেশনাল কেন দরকার, তারপর হচ্ছে ইন্টারনাল অপারেশনাল কেন দরকার বা কিভাবে করে দেখলাম। এখন দেখেন যে প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। আপনি যখন আরেকজনের সাথে কমিউনিকেট করতে যাবেন বা কথা বলতে যাবেন, কি কি প্রবলেম বা কি কি ব্যারিয়ার আপনার সামনে আসতে পারে বা এটা আসলে কি জিনিস? এ কমিউনিকেশন ব্যারিয়ার, প্রবলেম অর নয়েজ ইজ এনি ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স মানে হচ্ছে বাধা, বাধা in the communication process that distorts or obscures the sender's meaning। মানে ডিস্টোর্টস বা অবস্কিউর মানে হচ্ছে বিকৃত করা বা বিমূর্ত করে দেয়া। তার মানে হচ্ছে যখন কোনো একজন সেন্ডার কোনো একজন রিসিভারকে কোনো একটা মেসেজ বা কোনো একটা কথা বোঝানোর চেষ্টা করতেছে, তখন যদি এমন কোনো ইন্টারফারেন্স বা বাধা আসে যেটা হচ্ছে সেন্ডার রিসিভারকে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছে ওই মেসেজটার মিনিং চেঞ্জ করে দেয় বা ডিস্টর্ট করে দেয় বা বিকৃত করে দেয় বা বিমূর্ত করে দেয়, অস্পষ্ট করে দেয়, তখন ওই বাধাগুলাকে বলা হচ্ছে কি? প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রবলেম এবং ব্যারিয়ার গুলা কিভাবে হইতে পারে বা কেন অ্যারাইজ করতে পারে বা কেন হয় আসলে একটু দেখেন যে ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং। আমরা দেখি যে আপনার একই ওয়ার্ডের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে হইতে পারে না? চিটাগাং এর মানুষজন আপনার কেমন আছো কি বলে বলতে পারবেন? বা আমি ভালো আছি এটাকে কি বলে? ভালো। চিটাগাং এ হচ্ছে এই যে একটা ওয়ার্ড ইউজ করে ভালোর, কি বলবো, স্যার ভালো আছি। এখানে চিটাগাং এর কেউ নাই মনে হয় আপনাদের? আছি স্যার আছি। আছে স্যার, অনেকগুলো স্যার, আছে। স্যার কেমন আছো রে মনে হয় কেন চলো রে টাইপের কিছু একটা বলে। গম আসো বলে, গম আসো নি। আর যদি কেউ বলতে চায় যে আমি ভালো আছি, সে বলে যে আই গম আছি। ঠিক আছে? তো এই যে গম, এই ওয়ার্ডটা চিটাগাং এ হচ্ছে একটা মানে ভালো আছে না খারাপ আছে এটা মিন করতে বোঝাচ্ছে যে ভালো আছে। আবার এটা কিন্তু আসলে এক ধরনের খাবার। তার মানে একই ওয়ার্ডের ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট মিনিং, এরকম মানে কনভেনশন অফ মিনিং এর জন্য কিন্তু কমিউনিকেশন ডিস্টর্ট হইতে পারে, কমিউনিকেশন মানে মিসকমিউনিকেশন ক্রিয়েট হইতে পারে। তারপর দেখেন ডিফারেন্সেস ইন পারসেপশন অফ রিয়েলিটি। বাস্তবতা সম্পর্কে এক একজনের আপনার মতামত বা দৃষ্টিভঙ্গি এক এক রকম। সাপোজ মনে করেন আপনাদের মধ্যে রিয়াল মাদ্রিদের ফ্যান আছে না অনেকে? জি স্যার। অবশ্যই আছে। তো আজকে মনে করেন রিয়াল মাদ্রিদ হাইরা গেল, ঠিক আছে? আপনারা আমারে বলেন যে স্যার আজকে রিয়াল মাদ্রিদ হারছে, আমরা ক্লাস করব না। তো আমি বললাম যে তো কি হয়েছে? তো রিয়াল মাদ্রিদ হারছে তো আমাদের কি? তার মানে দেখেন রিয়াল মাদ্রিদ হারছে এটা একটা বাস্তবতা, মানে হারতেই পারে, অবভিয়াসলি তারা একটা ভালো টিম, বাট হারতেই পারে। বাট এই হার মেনে নেওয়াটার যে আপনার পারসেপশন বা যেই কি বলবো, এক একজনের দৃষ্টিভঙ্গি আসলে এক এক রকম। কারো হয়তো অনেক বেশি খারাপ লাগবে, কারো হয়তো মানে কোনো কিছু যাবেই আসবে না। তার মানে বাস্তবতা সম্পর্কে ধারণা এক একজনের এক এক রকম হবে। তো এই জন্য কমিউনিকেশন কি হইতে পারে? ডিস্টর্ট হইতে পারে বা বিকৃত হইতে পারে। তারপর দেখেন ডিফারেন্সেস ইন ভ্যালুস, অ্যাটিটিউডস এন্ড অপিনিয়ন্স। এক এক বিষয়ে এক একজনের আপনার মূল্যবোধ, আচার ব্যবহার এবং মতামত এক এক রকম হইতে পারে। ঠিক আছে? এইসব কারণে মানে এই জিনিসগুলো কি কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যারিয়ার বা মানে বাধা হিসেবে কাজ করে। আচ্ছা, এখন দেখেন যে এই যে ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিং, যেটা আমি হচ্ছে এই যে গম দিয়ে বুঝাইলাম খাবার আর ভালো, তো এই কারণে মানে কি কি প্রবলেম হইতে পারে বা এই ডিফারেন্স ইন কনভেনশন অফ মিনিংটা আসলে অনেক রকম। প্রথমটা কি দেখেন মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন, তারপরেটা হচ্ছে কি ডেনোটেশন, তারপরেটা হচ্ছে কোনোটেশন, তারপরেটা হচ্ছে কি বলে ইউফেমিজম বলে। এখন এই মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন এটার মানে তো বুঝতেছি যে আমি আপনাকে বললাম তুমি দক্ষিণ দিকে যাও, আপনি বুঝলেন আপনাকে আমি উত্তর দিকে যাইতে বলছি। তার মানে কি আমাদের কমিউনিকেশনটা কি হইলো? আসলে কমিউনিকেশন হয়নি, ওটা আসলে মিসকমিউনিকেশন হয়ে গেছে। এরপর ডেনোটেশন আছে, কোনোটেশন আছে, আর কি আছে? ইউফেমিজম আছে। এখন ডেনোটেশন কি জিনিস, কোনোটেশন কি জিনিস এবং ইউফেমিজম কি জিনিস এবং এডিশনালি এই যে মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন, এগুলো হচ্ছে এক্সাম্পল আমরা দেখব। দেখেন এই যে ডিফারেন্সেস ইন কনভেনশন অফ মিনিং, মানে মিনিং এর পার্থক্য। এখন দেখেন এই যে মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন এটা কি? দেখেন যে সেন্ডার এন্ড রিসিভার অ্যাট্রিবিউট ডিফারেন্ট মিনিং টু সেম ওয়ার্ড or use different word to convey same meaning। ঠিক আছে?
আস্ক কোয়েশ্চেন এন্ড ক্ল্যারিফাই। মানে এমন হইতে পারে যে যে সেন্ডার যে হচ্ছে কাউকে কোনো কিছু বলতেছে এবং যে রিসিভার যে হচ্ছে শুনতেছে, তারা দুইজনই আপনার একই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন মিনিং বুঝতে পারে। ওই যে বললাম গম, একজনের কাছে গম মানে হচ্ছে ভালো, একজনের কাছে গম মানে হচ্ছে খারাপ। আবার এরকম হইতে পারে যে তারা হচ্ছে আপনার একই মিনিং বুঝাইতে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, যেমন একজন নর্মালি বলতেছে যে আমি ভালো আছি, আরেকজন বলতেছে কি আমি গম আছি। তারা দুজন কিন্তু একই সিচুয়েশন বা একই কথাবার্তা রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছে, বাট চিটাগাং এর মানুষ ইউজ করতেছে ভালোর পরিবর্তে গম, আর নর্মালি অন্য ডিস্ট্রিক্টের মানুষরা ভালোকে ভালোই বলতেছে। তো এই ধরনের কোন যদি কনভেনশন অফ মিনিং এর জন্য মিসকমিউনিকেশন বা মিসকমিউনিকেটেড ইনস্ট্রাকশন ক্রিয়েট হওয়ার চান্স থাকে, সেই ক্ষেত্রে ইট ইজ বেটার টু কোয়েশ্চেন এন্ড ক্ল্যারিফাই। মানে আপনাকে কোয়েশ্চেন করতে হবে যে আপনাকে বলতেছে তাকে, এবং তার কাছ থেকে ব্যাপারটা ক্ল্যারিফাই করে নিতে হবে, মানে মনের মধ্যে কোনো ডাউট রাখা যাবে না। এরপর দেখেন ডেনোটেশন। ডেনোটেশন কি জিনিস? ডিকশনারি মিনিং অফ ওয়ার্ড ইনফর্মস উইদাউট ইন্ডিকেটিং নেগেটিভ অর পজিটিভ কোয়ালিটিস। ডেনোটেশন মানে হচ্ছে একটা শব্দের আভিধানিক অর্থ, যেই অর্থটা ওই শব্দটা কি আসলে পজিটিভ কাজে ব্যবহার হয়েছে নাকি নেগেটিভ কাজে ব্যবহার হয়েছে, এইটা আসলে মানে বোঝায় না। ঠিক আছে, বা এটা থেকে আসলে বোঝা যায় না যে ওয়ার্ডটাকে আসলে পজিটিভলি ইউজ করা হয়েছে নাকি নেগেটিভলি ইউজ করা হয়েছে। মানে আপনি ওই সেন্টেন্সের ডাবল মিনিং করতে পারবেন না। ঠিক আছে, will not miscommunicate if sender and receiver have similar understanding of context in which word is used. তার মানে আপনি যদি ডেনোটেশন ইউজ করেন, মানে যে ওয়ার্ডগুলোর আসলে পজিটিভ নেগেটিভ দুই ধরনের অর্থ নাই, যেমন আমি যদি বলি যে আমার একটা কালো রঙের শার্ট আছে, এই যে আমি ব্ল্যাক বা কালো এই ওয়ার্ডটা ইউজ করছি, এই ওয়ার্ডটাতে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমরা বাংলাদেশে মোরললে সবাই কালো, এটা আমাদের জন্য কোনো গালিও না। এবং এই যে ব্ল্যাক এই ওয়ার্ডের মানে হচ্ছে কালো বা কৃষ্ণাঙ্গ, এটা হচ্ছে ডিকশনারি মিনিং, এটা আমাদের জন্য কোনো প্রবলেম না। বাট আপনি যদি আমেরিকাতে কোনো একজন মানে কৃষ্ণাঙ্গকে বা নিগ্রোকে ব্ল্যাক বলেন বা কালো বলেন, সে আপনাদের তুই লাসার মারবে। মারবে নাকি মারবে না? জি স্যার। অবশ্যই তাহলে মারবে। কালো শার্টে কি বলবে স্যার ওরা? ব্ল্যাক শার্টই বলবে। কিন্তু আপনি যদি বাংলাদেশে কাউরে বলেন যে তুমি তো কালো হয়ে গেছো, এরকম বললে হয়তো কিছু মনে করবে না। বাট আপনি যদি আমেরিকাতে গিয়ে এরকম কোন একটা নিগ্রোরে বলেন যে আরে ভাই তুমি তো কালো ছিল, আরো কালো হইছো, মাইরা দিবে, মাইরা ভূত বানাই দিবে। সেটাই তো, মানে যদি এরকম কোন একটা ওয়ার্ডের আভিধানিক অর্থ আপনার কাছেও সেম হয়, আমার কাছেও সেম হয়, আমি আর আপনি যদি এই ওয়ার্ডটা সম্পর্কে একই রকম সেম ধারণা পোষণ করি, তাহলে হচ্ছে কোনো প্রবলেম হবে না আমাদের কমিউনিকেশনে। এবং এই ধরনের ওয়ার্ড গুলাকে বলা হচ্ছে ডেনোটেটিভ ওয়ার্ড। ঠিক আছে, তার মানে ডেনোটেশন কি জিনিস বুঝতে পারছেন। এখন দেখেন কোনোটেশন। কোনোটেশন মানে হচ্ছে একই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ। আপনি যখন একটা ওয়ার্ড শোনার পরে এই ওয়ার্ডটাকে আপনার বিচার বুদ্ধি দিয়ে জাজ করবেন যে ওয়ার্ডটাকে আসলে পজিটিভ সেন্সে বলা হয়েছে নাকি নেগেটিভ সেন্সে বলা হয়েছে, এবং আপনি যখন একটা ওয়ার্ডের পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের মিনিংই বা দুই ধরনের অর্থই করতে পারবেন, এই ধরনের ওয়ার্ড গুলাকে বলা হচ্ছে কোনোটেটিভ ওয়ার্ড, এবং এই জিনিসটাকে বলা হচ্ছে কোনোটেশন। ঠিক আছে, যেমন মনে করেন মনে করেন যে আজকে আমি ঝলককে বললাম যে ঝলক তুমি অনেক পণ্ডিত হয়ে গেছো। এখন ঝলক কি এটা পজিটিভলি নিবে না নেগেটিভলি নিবে? তো আমি কি এটা ওকে পজিটিভ সেন্সে বলছি নাকি নেগেটিভ সেন্সে বলছি বলেন তো? বলেন কি সেন্সে বলছি? পজিটিভ সেন্সে বলছেন স্যার। নেগেটিভ নেগেটিভ সেন্সে বলছি। ঠিক আছে, স্কলার মানে স্কলার ওয়ার্ডের মানে কি পণ্ডিত। বাট আপনি যদি কাউকে তিরস্কার করে বলেন, এটা কিন্তু আসলে নেগেটিভ সেন্সে বলা হচ্ছে। এবার আপনি যদি বলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট স্কলার, বা আপনার মাওলানা ভাসানী ওয়াজ এ গ্রেট স্কলার, আপনি যদি এরকম বলেন, তাহলে কি হবে? তাহলে কি আপনি এখানে পণ্ডিত ওয়ার্ডটা নেগেটিভ সেন্সে ব্যবহার করতেছেন নাকি পজিটিভ সেন্সে ব্যবহার করতেছেন? সুনাম স্যার, পজিটিভ স্যার। পজিটিভ সেন্সে ব্যবহার করতেছেন। তারপর মনে করেন বুক ওয়ার্ম, এটার মানে হইতে পারে পড়ুয়া, যে অনেক বেশি পড়ালেখা করে, অথবা হইতে পারে কি আতেল। এখন হয়তো আতেল ওয়ার্ডটাকে আপনি নেগেটিভ সেন্সে চিন্তা করতে পারেন, আবার পড়ুয়া ওয়ার্ডটাকে আপনি পজিটিভ সেন্সে চিন্তা করতে পারেন। তার মানে এই ওয়ার্ডটারও ডাবল মিনিং করা যায়। ফেমিনিস্ট, নারীবাদী, এই ওয়ার্ডটারও ডাবল মিনিং করা যায়। ফ্যানাটিক, ধর্মান্ধ, এটাকেও ডাবল মিনিং করা যায়। আপনি ধর্মভীরু বলতে পারেন, বা এরকম মানে ধর্মভীরু না, ঠিক ধর্মান্ধ বলতে আসলে ধর্মকর্ম অনেক বেশি পালন করে বা ধর্মের প্রতি মানে আস্থা বেশি, এটাও ভাবতে পারেন। আবার ধর্ম নিয়ে গোঁড়ামি করে, এটাও ভাবতে পারেন। মানে এই ওয়ার্ড গুলো হচ্ছে আসলে ডাবল মিনিং ওয়ালা ওয়ার্ড। এই ধরনের ওয়ার্ড গুলা ইউজ না করে আসলে বেটার। যেমন কনজারভেটিভ, রক্ষণশীল,
এটাও আপনি পজিটিভ সেন্সে ব্যবহার করতে পারেন, আবার নেগেটিভ সেন্সে ব্যবহার করতে পারেন। তো এই যে ওয়ার্ড গুলা, যে সাম ওয়ার্ডস হ্যাভ পজিটিভ কনোটেশন ইন ওয়ান কনটেক্সট এন্ড নেগেটিভ কনোটেশন ইন অ্যানাদার কনটেক্সট, মানে একই ওয়ার্ডের কোনো একটা কনটেক্সটে হচ্ছে এটার মিনিং পজিটিভ, এবং একই ওয়ার্ডের অন্য কোনো কনটেক্সটে হচ্ছে মিনিংটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এই ধরনের ওয়ার্ড গুলাকে হচ্ছে কি বলে? কনোটেটিভ ওয়ার্ড বলে, এবং এটাকে বলা হচ্ছে ইউজ অফ কনোটেশন। তার মানে হচ্ছে ওয়ার্ড মিনিং এফেক্টেড বাই কমিউনিকেটরস ব্যাকগ্রাউন্ড, এক্সপেরিয়েন্স, ইন্টারেস্ট। মানে এই যে ওয়ার্ড মিনিং, মনে করেন আমি কোনো একটা ওয়ার্ড শুনে ওটার অর্থ বোঝার চেষ্টা করব, আমি এই যে বোঝার চেষ্টা করতেছি, এটা আমি যা বুঝবো বা কি বুঝতেছি এটা আসলে ডিপেন্ড করতেছে কিসের উপরে? আমার ব্যাকগ্রাউন্ড, আমি কেমন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার এক্সপেরিয়েন্স, আমি কি এই ধরনের কথাবার্তা শুনে আগে অভ্যস্ত নাকি আজকে প্রথম শুনতেছি, ইন্টারেস্ট, আমার আসলে ইন্টারেস্টটা কি, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করতেছে। তার মানে ওয়ার্ডস টু বি চুজেন কেয়ারফুলি টু কনভে ডিজায়ার্ড মিনিং। আপনি যদি আপনি যা আসলে কাউকে বলতে যাচ্ছেন সেটা ঠিকভাবে বলতে চান, উইদাউট এনি ডিস্টরশন অর উইদাউট এনি অবস্কিউর, আপনি যদি আপনার মেসেজটার মিনিং বিকৃত না করে অ্যাকচুয়াল মেসেজটা রিসিভারকে পৌঁছাইতে চান, দেন ইউ হ্যাভ টু চুজ ইউর ওয়ার্ড ভেরি কেয়ারফুলি, এন্ড ইউ হ্যাভ টু চুজ ডেনোটেটিভ ওয়ার্ড রেদার দেন কোনোটেটিভ ওয়ার্ড। বোঝা গেছে? মানে ডেনোটেটিভ ওয়ার্ড ইউজ করা ভালো বা সেফ, যেহেতু এটা কোনো ডাবল মিনিং করা যায় না। বাট কোনোটেটিভ ওয়ার্ড ইউজ করে কি রিস্কি, বিপজ্জনক, ডেঞ্জারাস। কেন? কারণ এটা হচ্ছে ডাবল মিনিং করা যায়। এবার দেখেন ইউফেমিজম। ইউফেমিজম মানে কি? ইউজ অফ সফটার ওয়ার্ড ইনস্টেড অফ হার্ডার ওয়ার্ড। মানে হচ্ছে শক্ত বা আপনার রুরো বা এরকম কর্কশ ওয়ার্ডের পরিবর্তে একটু সফট, একটু নরম ওয়ার্ড ব্যবহার করা। যেমন আই ওয়ান্ট টু গো মাই হাউস। এই সেন্টেন্সটা শুনতে বেশি ভালো লাগতেছে নাকি আই ওয়ান্ট টু গো মাই হোম, এটা শুনতে বেশি ভালো লাগতেছে? কোনটা বেশি শুনতে ন্যাচারাল মনে হচ্ছে, কোনটা শুনতে আসলে বেশি ভালো মনে হচ্ছে? হাউস না হোম, বলেন তো? হোম। হোম হোম। কারণ হোমের মধ্যে একটা নিজের ঘর বা নিজের বাসস্থান এরকম ব্যাপার স্যাপার আছে, আর হাউস মানে তো বাড়ি। আমার বাড়ি হইতে পারে, আপনার বাড়ি হইতে পারে। তার মানে এরকম সফটার ওয়ার্ড ইউজ করা হার্ডার ওয়ার্ডের পরিবর্তে। এখানে হার্ডার ওয়ার্ড হচ্ছে কি হাউস, আর সফটার ওয়ার্ডটা কোনটা? হোম। হোম হচ্ছে সফটার। তো এভাবে করেও আমি মানে এরকমও কমিউনিকেশনের প্রবলেম ক্রিয়েট হইতে পারে অনেক সময়, এবং এটাকে বলা হচ্ছে কি ইউফেমিজম। মানে আমাকে চেষ্টা করতে হবে হার্ডার ওয়ার্ডের পরিবর্তে সফটার ওয়ার্ড ইউজ করা। আচ্ছা, প্রবলেম এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি। মানে বাস্তবতা সম্পর্কে আপনাদের যে ধারণা, এটা এক একজনের এক এক রকম হইতে পারে। কিভাবে? দেখেন, ফার্স্টে চিন্তা করেন যে কোনো একটা ঘটনা মনে করেন ঘটছে। ঘটনাটা কি? যে স্যার আজকে হচ্ছে এরকম রিয়াজুল হচ্ছে ওদের পাশের বাসায় একটা আম গাছ আছে, আম গাছ থেকে হচ্ছে আম চুরি করছে, আম চুরি করে ও খায় ফেলছে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা সামারি। আজকে সারাদিনে রিয়াজুল যা যা করছে এটা একটা সামারি হচ্ছে কি এইটা। এখন আপনি যদি এরকম পুরো একটা ঘটনাকে সামারি করার সময় ফোকাসিং অন সাম ডিটেইল এন্ড অমিটিং আদার্স, আপনি যদি কোনো একটা পার্টিকুলার ডিটেইলের দিকে বেশি মনোযোগ দেন এবং বাকি জিনিসগুলো অ্যাভয়েড করেন, মনে করেন রিয়াজুল হচ্ছে এরকম পাশের পাশে গিয়ে আম চুরি করে গরিব বাচ্চাদের মাঝখানে গিয়ে ঢেলাই দিছে, গরিবদেরকে খাওয়াইছে। আপনি কি করতেছেন? ইচ্ছা করে ও যা আসলে আমটা চুরি করে গরিবদের মাঝখানে বিতরণ করছে এই কথাটা বাদ দিয়ে দিচ্ছেন। আপনি যাকে বলতেছেন তাকে আসলে আপনি রিয়াজুল সম্পর্কে একটা খারাপ ধারণা দেওয়ার জন্য বলতেছেন। এটা হচ্ছে আপনার টেন্ডেন্সি। সো আপনি কি করতেছেন? আপনি জাস্ট বলতেছেন যে রিয়াজুল পাশের বাড়ির থেকে আম চুরি করছে। মানে সামারি করার টাইমে আপনি কোন একটা পার্টিকুলার ডিটেলস, এই যে ও চুরি করছে এটার দিকে ফোকাস করতেছেন, রেদার দেন ফোকাসিং অন হিজ গুড ওয়ার্ডস, যে সে সমাজের কিছু গরিব বাচ্চাদেরকে এগুলা খাওয়াইছে, এটা আপনি বলতেছেন না। Facts pertinent to problem is selected due to limitations of time, space, purpose. মানে হচ্ছে আপনি যখন কোন একটা কিছুকে অ্যাবস্ট্রাক্ট বা সামারি করবেন, সামারি করে কাউকে কোন একটা ঘটনা বলবেন, বলার সময় দেখা যেতে পারে যে এক হইতে পারে সময় কম, আপনি এই জন্য সবগুলা পয়েন্ট হয়তো কভার করতে পারলেন না। আপনি এমন কিছু ইনফরমেশন দিলেন যেগুলো হচ্ছে আসলে নেগেটিভ ইনফরমেশন, বা যেগুলো হচ্ছে আপনি যার সম্পর্কে বলতেছেন তার সম্পর্কে খারাপ ধারণা ক্রিয়েট করতেছে। হইতে পারে স্পেস, মনে করেন আমি আপনার সাথে কথা বলতেছি বা আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি চাইলে কথাটা হচ্ছে আমাকে হচ্ছে আপনি সামনাসামনি এসে বলতে পারতেন, বাট আপনি সামনাসামনি এসে না বলে কি করতেছেন? সামনাসামনি এসে না বলে আপনি ওভার দ্য ফোনে আমাকে বলতেছেন। আমি কিন্তু মানে
হয়তো ভাবতে পারি যে আপনার আমাকে বলার প্রতি আন্তরিকতা নাই, আপনি চাচ্ছেন না আমি আপনার কাছে যাই, ব্যাপারগুলো এরকম হইতে পারে, ঠিক আছে। আর হচ্ছে পারপোজ, মানে কেউ চাইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন একটা ঘটনাকে সামারি করে কারো কাছে বলে হচ্ছে মানে যার সম্পর্কে বলতেছে তার সম্পর্কে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে, পারপাসলি। তারপর দেখেন যে নেসেসারি এন্ড ডিজায়ারেবল, মানে হচ্ছে মনে করেন আপনি যখন কোন একটা পুরো ঘটনাকে অ্যাবস্ট্রাক্ট করে কাউকে বলতেছেন, আপনি কি করবেন, শুধুমাত্র দরকারি এবং আপনি আসলে যাকে বলতেছেন তাকে আপনি কি শুনাতে চান, আপনি এই ইনফরমেশন গুলাই সামারি করবেন, তখন আসলে মানে এই পারসেপশন অফ রিয়েলিটি বা ডিফারেন্স চলে আসবে বাস্তবতার মানে ব্যাপার স্যাপারে। When facts selected to distort reality or support one's own view of reality, slanted abstract, মানে যখন হচ্ছে এই যে সাপোজ মনে করেন ইলিয়াস আমাকে বললো যে রিয়াজুল আজকে পাশের বাড়ি থেকে আম চুরি করছে, বাট ও যে গরিব বাচ্চাদেরকে আমগুলা দিয়ে দিছে এটা আমাকে বললো না। তার মানে আপনি যখন আপনার নিজের ওন ভিউ যে রিয়াজুল খারাপ মানে বা আপনি যখন বাস্তবতাটাকে লুকায় আমার কাছে মানে হাফ হার্টেড ইনফরমেশন, বা মনে করেন যে একটা মুদ্রার তো এপিট ওপিট দুই পিঠই আছে, আপনি আমাকে মুদ্রার এক পিঠ দেখাচ্ছেন কিন্তু আরেকটা পিঠ দেখাচ্ছেন না, আপনি আমাকে বলতেছেন না যে কেন আসলে রিয়াজুল আমগুলা পারছে, আপনি বারবার ফোকাস করতেছেন কি যে রিয়াজুল আম চুরি করছে, রিয়াজুল আম চুরি করছে। আপনি কিছু করছেন রিয়াজুল এরকম কিছু কোনোদিন? জি স্যার। করছে স্যার, আমার বাসার আম চুরি করছে স্যার। আপনার নাম আপনি কে বলতেছেন? স্যার করছে স্যার, আমাদেরকে খাওয়াইছে। ইলিয়াস স্যার। আচ্ছা যাই হোক, তো মুক্তাদির গরিব স্যার, আপনি যখন এরকম কোন একটা পার্টিকুলার ফ্যাক্টের দিকে ফোকাস করে বাকি জিনিসগুলাকে মানে কি বলবো ইগনোর করবেন এবং যখন জিনিসটাকে মিসরিপ্রেজেন্ট করবেন কারো সামনে, এটাকে বলা হচ্ছে কি স্ল্যান্টেড অ্যাবস্ট্রাক্ট, মানে বিকৃত বা বাঁকা বা তির্যক অ্যাবস্ট্রাক্ট, মানে চেঞ্জ করে ফেলছেন আপনি কোন একটা ঘটনার। মানে মনে করেন আপনি চাইলে আমাকে তো এভাবে বলতে পারতেন যে স্যার রিয়াজুল অনেক ভালো একটা ছেলে, সে হচ্ছে এরকম আম্পাইরা গরিবদেরকে খাওয়াইছে, তাহলে কিন্তু আমার কি হইতো ওর সম্পর্কে একটা পজিটিভ ধারণা ক্রিয়েট হইতো। বাট যেহেতু আপনার টার্গেটই হচ্ছে কি রিয়াজুলকে আমার সামনে খারাপ বানানো, আপনি কি করতেছেন ওর সম্পর্কে এসে আমার এমন ভাবে কথাগুলো বলতেছেন, ওর ভালো দিকগুলো হচ্ছে বলতেছেন না, শুধু খারাপ দিকগুলো বলতেছেন, ঠিক আছে। আর লাস্টের পয়েন্টটা দেখেন যে পারপোজ টু ডিসিভ, মিসলিড, মিসকমিউনিকেট। তো কেন এরকম করা হয়? ডিসিভ মানে হচ্ছে প্রতারণা করা, আর মিসলিড মানে কি, মিসলিড মানে হচ্ছে ভুল দিকে ডিরেকশন দেয়া, আর মিসকমিউনিকেট মানে একটা কমিউনিকেশনের মধ্যে একটা মানে ঝামেলা ক্রিয়েট করা, ঠিক আছে। তো পারসেপশন অফ রিয়েলিটির পার্থক্যের কারণে বা ডিফারেন্সের কারণে হচ্ছে অ্যাবস্ট্রাকশন, বা আপনি যখন কোনো একটা ঘটনা কাউকে সামারি করে বলতে যাবেন এই প্রবলেমগুলো ক্রিয়েট হইতে পারে আসলে। আচ্ছা এবার দেখেন যে ডিফারেন্স ইন পারসেপশন অফ রিয়েলিটি, ইনফারিং। ইনফার কথাটার মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে। কনক্লুশন মেড ফ্রম এভিডেন্স প্রিমাইস, মনে করেন আপনি দেখতেছেন যে আপনার অফিসে যারা স্টাফ তারা হচ্ছে গত 30 দিনে এরকম মনে করেন 2 বোতল কফি খায় ফেলছে, মানে নেসক্যাফের যে বড় বড় কাচের বয়মগুলো আছে 2 বয়ম খায় ফেলছে। এখন আপনি এই এভিডেন্স বা এই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে কি বলতে পারবেন যে আপনার অফিসের স্টাফরা ডেইলি 5 কাপ করে কফি খায়? বলতে পারবেন? আপনার কাছে যখন কোনো এরকম মানে এভিডেন্স প্রপারলি থাকবে না, অল্প পরিমাণে থাকবে, বাট আপনি ওই অল্প এভিডেন্সের উপর বেস করেই আপনি আপনার স্টাফদের উপরে কোনো একটা দোষ চাপাই দিবেন বা কোনো একটা ট্যাগ লাগাই দেওয়ার চেষ্টা করবেন। এটা কি? এটা আসলে ইনফার করা, মানে আপনি অনুমানের উপর ভিত্তি করে বলতেছেন, যেটা আসলে ঠিক না। আচ্ছা, assumptions made and conclusion drawn as not always possible to immediately verify evidence, মানে অনেক সময় দেখা যায় যে প্রমাণ বা এরকম ডাটা থাকলে সবসময় ভেরিফাই করে কোনো একটা সলিউশনে আসা যায় না বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। তো এই ক্ষেত্রগুলোতে বিভিন্ন রকমের অ্যাজাম্পশন বা অনুমান করে নিতে হয়, বা কোনো একটা ঘটনা ঘটছে মনে করেন এটা একটা কনক্লুশনে পৌঁছাইতে হয়, সিদ্ধান্ত আসার লাগে। এইসব ক্ষেত্রে হচ্ছে এই ইনফারিং বা অনুমান জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, নেসেসারি ফর সলভিং প্রবলেমস, মেকিং ডিসিশনস, প্ল্যানিং। আপনি মনে করেন কোন একটা প্রবলেমে পড়ছেন যে আজকে আপনার কোম্পানির 1000 বস্তা সিমেন্ট প্রডিউস করা লাগবে কিন্তু সময় আছে 1 ঘন্টা, আপনি কি আসলে পারবেন মানে 1 ঘন্টার মধ্যে 1000 বস্তা সিমেন্ট প্রডিউস করতে? তারপর মনে করেন যে আপনার ডিসিশন নেওয়া লাগবে যে ওকে তাহলে আমি ডিসিশন দিয়ে দিই যে আমার ওয়ার্কাররা হচ্ছে আজকে রাত্রে ঘুমাবে না, সারা রাত জেগে কাজ করবে, বিনিময়ে হচ্ছে আমি ওদেরকে এরকম 3 দিনের বেতন বোনাস দিব বা 4 দিনের বেতন বোনাস দিব। এই যে ডিসিশন মেক করা লাগতেছে, এটাও কিন্তু আপনার ওই অনুমানের উপর ভিত্তি করেই করতে হচ্ছে যে আমার ওয়ার্কাররা যদি 24 ঘন্টা কাজ করে তাহলে তারা ডিজায়ার্ড বস্তা সিমেন্ট বানায় ফেলতে পারবে। প্ল্যানিং মানে আপনি যদি অনুমান করতে যান, আপনাকে প্ল্যানিং করতে যান যে আমি কি করব, কোন কাজটার পরে কোন কাজটা করব, তাহলে আপনাকে কি করতে হবে, কিছু জিনিস অনুমান করে নিতে হবে,
ঠিক আছে। লাস্টের পয়েন্টটা দেখেন যে মে বি ইনকারেক্ট অর আনরিলায়েবল, মানে আপনি যে অনুমান করতেছেন আপনার অনুমান মানে ভুলও হইতে পারে এবং অবিশ্বাসযোগ্য বা আনরিলায়েবলও হইতে পারে, পার্টিকুলারলি ইফ ডিসিশন বেসড অন গেস ওয়ার্ক রেদার দ্যান ফ্যাকচুয়াল ডাটা। এবং বিশেষ করে এই ভুলটা কখন হইতে পারে, যখন আপনি মানে সবকিছু গেস করার ট্রাই করবেন, আপনার কাছে মনে করেন কোনো ফ্যাক্ট বা কোনো ডাটা নাই, আপনি কি করতেছেন, আপনি গেস করার ট্রাই করতেছেন, তখন আসলে এই ভুলগুলা বেশি হওয়ার চান্স। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন প্রবলেমস এন্ড ব্যারিয়ার্স টু কমিউনিকেশন, আরো কি কি প্রবলেম হইতে পারে? ডিফারেন্স ইন ভ্যালুস, অ্যাটিটিউডস এন্ড অপিনিয়ন্স, মানে হচ্ছে এক একজনের মূল্যবোধ এক এক রকম হইতে পারে, এক একজনের আচার ব্যবহার এক এক রকম হইতে পারে, এক একজনের অপিনিয়ন বা মতামত এক এক রকম হইতে পারে। তো এই প্রবলেমগুলো কিভাবে জেনারেট হয় বা কিভাবে প্রবলেমগুলো আমাদের কমিউনিকেশনকে ইফেক্ট করে, দেখেন যে ফেভারেবল অর আনফেভারেবল ইনফরমেশন। সাপোজ আমি যদি আপনাকে বলি যে কালকে আমি আপনাদের একটা পরীক্ষা নিব, এটা কি আপনাদের জন্য ফেভারেবল ইনফরমেশন নাকি আনফেভারেবল ইনফরমেশন বলেন তো? আনফেভারেবল ইনফরমেশন স্যার। এই যে কেন? কারণ আমার আর আপনাদের হচ্ছে এই যে অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য আছে। আমি তো খুশি যে আমি কালকে একটা পরীক্ষা নিব, কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন যেমনে পারি কঠিন করব, আমি অনেক খুশি। বাট আপনাদের জন্য কি ব্যাপারটা আনফেভারেবল না? জি স্যার। এটা হচ্ছে অ্যাটিটিউড অপিনিয়নের পার্থক্য। ঠিক আছে, আবার আমি যদি বলি যে কালকে থেকে এক সপ্তাহ আপনাদের আমি কোনো ক্লাস নিলাম না, আপনারা ছুটি কাটাতে পারবেন, তাহলে এটা কি আপনাদের জন্য ফেভারেবল ইনফরমেশন না আনফেভারেবল ইনফরমেশন? ফেভারেবল ইনফরমেশন। আপনারা খুশি হয়ে যাবেন যে আরে এক সপ্তাহ ক্লাস হবে না, অনেক আরাম। কিন্তু আমার অপিনিয়নে কি ব্যাপারটা আসলে ভালো না, কারণ আপনারা যদি এক সপ্তাহ ক্লাস না করেন আপনাদের মধ্যে এক ধরনের লেথার্জি চলে আসবে, আপনারা লেথার্জিক হয়ে যাবেন, অলস হয়ে যাবেন। ঠিক আছে, তো এক একটা মানে ঘটনা বা এক একটা জিনিস এক একজনের পারসেপশন থেকে আসলে এক এক রকম। ঠিক আছে, এবার দেখেন যে ইনএডিকুয়েট অর ইনকারেক্ট ইনফরমেশন, আপনি যখন কাউকে কোনো একটা তথ্য দিচ্ছেন, আপনি যদি সম্পূর্ণ তথ্য দিতে না পারেন, আপনি যদি ভুল তথ্য দেন, সেক্ষেত্রে কি হবে যে এটাও এক ধরনের মানে ব্যারিয়ার টু কমিউনিকেশন এবং প্রবলেম ফর কমিউনিকেশন। তারপর মনে করেন ক্লোজ মাইন্ড, কেউ একজন মনে করেন আপনি হচ্ছে কাউকে সাপোজ আজকে হচ্ছে কি বুঝাবেন, আজকে আপনি বুঝাবেন যে মানে বিরিয়ানি খাওয়া খাওয়া কেন ভালো, ভাত খাওয়া কেন ভালো না। ঠিক আছে, এখন যে আপনার সাথে কাছে বুঝতে আসছে, সে আগের থেকে ধরে রাখছে আমার যেটাই বোঝানো হোক আমি কিছুই বুঝবো না, আমি ভাত খাই, আমি ভাতই খাবো, আমি বিরিয়ানি জীবনেও খাবো না। কেউ যদি আপনার কাছে এরকম ক্লোজ মাইন্ড নিয়ে আসে, আপনি যদি কি তাকে সারাদিন ধরে বুঝান যে না ভাই বিরিয়ানি খাও, বিরিয়ানির মধ্যে মানে বিরিয়ানি অনেক টেস্টি, বিরিয়ানি খেতে ভালো লাগে, যাই বুঝান না কেন, সে কি আপনার কথাতে মানে তার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করবে? চেঞ্জ করবে না। তার মানে এই ধরনের ক্লোজ মাইন্ডেড পারসন বা ক্লোজ মাইন্ড ইজ এ ওয়ান কাইন্ড অফ প্রবলেম এন্ড ব্যারিয়ার টু কমিউনিকেশন। সেন্ডার্স অ্যাটিটিউড, যে কথা বলতেছে তার অ্যাটিটিউড কিরকম, তার অ্যাটিটিউডও একটা মানে প্রবলেম ক্রিয়েট করে কমিউনিকেশনের জন্য বা একটা বাধা ক্রিয়েট করে। এখন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি যদি আপনাদেরকে ধমকায় ধমকায় পড়াই, আমার অ্যাটিটিউড যদি খুব কড়া বা খুব রাগি রাগি হয়, আমি যদি মনে করেন আপনাদেরকে একটু পর পর পড়া জিজ্ঞেস করি, না পারলে হচ্ছে ধমক ধমক দেই, তাহলে কি আপনারা আমার ক্লাস করতে আগ্রহী হবেন এরপর থেকে? সাব্বির, এবার আনসার দেন, হবেন? না স্যার, হব না। কেন হবেন না? আমি কি বকতে পারি না? স্যার তাহলে স্যার এই যে অ্যাটিটিউডের সমস্যা হবে স্যার, মানে আমাদের। আমার অ্যাটিটিউডের সমস্যা হলে আপনাদের কেন সমস্যা হবে? আমি তো বকতেই পারি। স্যার আমাদের কনসেন্ট্রেটের সমস্যা হবে। আমি বকলে তো আরো ভালো করে কনসেন্ট্রেশন দিবেন। কনসেন্ট্রেশন না স্যার, ব্যাপারটা আমাদের। কথা জোকা দেই না দেখা তো মিউট করে দিয়ে ঘুরতে যান গা, ব্যাপারটা এরকম না? না স্যার, এখন না দেখেন স্যার, এই যে সবাই আমি আছে বললাম, এই যে আমি বললাম যে আপনারা মিউট করে দিয়ে ঘুরতে চলে যান, এটা কিন্তু আমি জানি না আসলে আপনারা যান নাকি যান না, যাইতে পারেন, বাট আমি যদি এটা বলতাম যে আমার বিশ্বাস আপনারা কেউ এরকম করেন না, তাহলে হয়তো যারা যায় তারাও আমার মানে কথাটা শুনি না, তারাও ক্লাস করতো। ঠিক আছে, এই যে মানে সেন্ডারের অ্যাটিটিউড এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার, এটাও কি কমিউনিকেশনের ক্ষেত্রে এক ধরনের একটা প্রবলেম। আচ্ছা, লাস্টের পয়েন্টটা দেখেন যে সার্কামস্টেন্সেস এফেক্টিং অ্যাটিটিউড অপিনিয়ন, আপনার পারিপার্শ্বিক মানে সিচুয়েশন বা এনভায়রনমেন্ট আপনার অ্যাটিটিউড আপনার অপিনিয়নের উপর কি করবে, এক ধরনের প্রভাব ফেলাবে। আপনি মনে করেন হচ্ছে কোন একটা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখতেছেন, তখন যদি আপনাকে বলা হয় যে ক্রিকেট খেলা আসলে ফালতু, ফুটবল খেলা হচ্ছে বেস্ট, আপনার মাথার মধ্যে কিন্তু তখন এই জিনিসটা কাজ করবে না, কারণ আপনার কাছে মনে হবে ক্রিকেটই ভালো, কারণ আপনি তখন একটা ক্রিকেট মুডে আছেন, আপনার চারপাশে ক্রিকেটাররা দৌড়াইতেছে, খেলতেছে,
আপনার চোখের সামনে একটা লাইভ ম্যাচ হচ্ছে, তো আপনার আশেপাশের কি এনভায়রনমেন্ট বা কি সার্কামস্টেন্সেস, এগুলাও আসলে আপনার অ্যাটিটিউড, আপনার অপিনিয়নের উপর কি করে ইফেক্ট ফেলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে পারসেপচুয়াল ইন্টারফারেন্স মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে বা কোনো একটা বিষয়ে আমাদের পারসেপশনের পার্থক্যের কারণে কিভাবে বাধা ক্রিয়েট হতে পারে আমাদের কমিউনিকেশনে। প্রথমটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ভাষাগত পার্থক্য আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় প্রবলেম। আপনি বাঙালি, আপনি যদি একজন চাইনিজের সাথে কথা বলতে যান, আপনি যদি তার ভাষা না বুঝেন আর সে যদি আপনার ভাষা না বুঝে, আপনার কাছে মনে করেন কোনো কাগজ কলম নাই, আর থাকলেও মনে করেন যে সে ইংলিশ পারে না বা আপনি ইংলিশ পারেন না, আপনি যে তাকে লেখা বুঝাবেন এটার কোনো উপায় নেই। মানে ইজ দেয়ার এনি পসিবল ওয়ে যে আপনি তার সাথে কমিউনিকেশন কন্টিনিউ করতে পারবেন? পারবেন না। তার মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা অনেক বড় ইন্টারফারেন্স কমিউনিকেশনের ক্ষেত্রে। কালচার, আমাদের এক একজনের কালচার এক এক রকম। আমরা যারা মুসলমান আমাদের মানে রিলিজিয়াস প্রোগ্রাম গুলো একরকম, আমরা যারা হিন্দু তাদের রিলিজিয়াস প্রোগ্রাম গুলো আরেক রকম, যারা খ্রিস্টিয়ান তাদের গুলো আরেক রকম, যারা বুদ্ধিস্ট তাদের গুলো আরেক রকম। আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কালচার, পাকিস্তানের কালচার ডিফারেন্ট। তো কালচারাল ব্যাকগ্রাউন্ডও কি আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে একটা অনেক বড় ইন্টারফারেন্স বা বাধা। ব্যাকগ্রাউন্ড, আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, এইটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন সাপোজ আপনি মনে করেন ইউ বিলং টু এ বিজনেস ফ্যামিলি, যে আপনার আব্বু বা আপনার আত্মীয় স্বজন যারা আছে এরা মনে করেন অনেক বিজনেস করে। আমি যদি আপনার সামনে কোনো বিজনেসম্যানকে গালি দিই, আপনার কিন্তু গায়ে লাগবে। ঠিক আছে, এবার মনে করেন যে আপনার ফ্যামিলি হচ্ছে সবাই সরকারি চাকরি করে, বিসিএস ক্যাডার, আমি যদি সরকারি চাকরিজীবীদেরকে খারাপ বলি তখন আপনার গায়ে লাগবে। মানে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন এটাও কিন্তু আপনার পারসেপশনকে ইফেক্ট করতেছে। এইজ, বয়স, বয়সের কারণে এক এক সাবজেক্টে এক একজনের পারসেপশন এক এক রকম। যেমন আমি যদি আজকে একটা 18 বছরের মানুষকে বলি যে বারবিকিউ পার্টি করা ভালো না, সে আমারে পাগল বলবে, বলবো যে বুইরা বেটা খ্যাত, যে বারবিকিউ পার্টিতে মানে ভালো না বলতেছে। বাট আমি যদি আজকে একটা 70 ইয়ার্স বা 80 ইয়ার্স এরকম বয়স্ক কাউকে বলি যে বারবিকিউ পার্টি করা ভালো না, মানে বারবিকিউ পার্টি করে শুধু শুধু সময় নষ্ট, এর থেকে পড়ালেখা করা ভালো, তাহলে উনি কিন্তু আমার কথাতে কি করবে, সায় দিবে, বলবো যে হ্যাঁ বাবা তুমি ঠিক কথা বলছো। তার মানে বয়সের কারণে কোন একটা পার্টিকুলার ইস্যুতে বা কোন একটা পার্টিকুলার ইভেন্টে আমাদের মতের পার্থক্য হইতেই পারে, এবং দিস ইজ এ কাইন্ড অফ পারসেপচুয়াল ইন্টারফারেন্স। এডুকেশন, শিক্ষাগত অবস্থা, এখন মনে করেন যেই লোক হচ্ছে পড়ালেখা করে নাই ঠিক মতো, বা যে লোক আসলে পড়ালেখা মানে করে নাই, যার হচ্ছে মনে করেন যে ওরকম মানে নলেজ নাই, সে কিন্তু তার যদি বাসায় কোনো মেয়ে থাকে বা মেয়ে সন্তান থাকে, সে দেখা যাবে যে পড়ালেখা করাতে যাবে না, সে চিন্তা করবে যে মেয়ে মানুষ পড়ালেখা করে লাভ কি। বাট যদি গার্ডিয়ান শিক্ষিত হয় তাহলে অবভিয়াসলি চিন্তা করবে যে আমার বাচ্চাটা ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আমি একদম হাইয়েস্ট লেভেলের এডুকেশন প্রোভাইড করার ট্রাই করব। তো শিক্ষাগত ব্যাপারগুলা বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানুষের মতামত বা মানুষের মতাদর্শ এগুলাতে ইফেক্ট করতেছে। সো এটাও এক ধরনের কি বলবো পারসেপচুয়াল ইন্টারফারেন্স। সাপোজ আপনি আজকে বা আপনার বাসায় আপনার গার্ডিয়ান মনে করেন পিএইচডি হোল্ডার বা পোস্ট ডক করছে, তো এখন সাপোজ আপনি আপনার বাসায় গিয়ে বললেন যে আমিও পিএইচডি করতে চাই, তারা কিন্তু ব্যাপারটাকে কিভাবে দেখবে, অবভিয়াসলি 100% পজিটিভলি দেখবে। বাট আজকে মনে করেন যে কারো গার্ডিয়ান হয়তো, অবভিয়াসলি সব গার্ডিয়ানই চেষ্টা করে 100% সাপোর্ট দেওয়ার জন্য, বাট হয়তো বুঝে না যে আসলে মানে পিএইচডি কি জিনিস বা পোস্টডক কি জিনিস বা কেন আরো পড়তে হবে। এখন আপনি যদি গিয়ে বলেন যে আমি আজকে মানে আমি এখন চাকরি করবো না আমি আরো পড়বো, তখন তারা দেখা যাবে ব্যাপারটাকে নেগেটিভ নিতে পারে, যে এতদিন কষ্ট করে পড়াইলাম এখন ছেলে বা মেয়ে বলতেছে চাকরি করবে না আরো পড়ালেখা করবে, তো তাদের কাছে ব্যাপারটা আবার নেগেটিভ হইতে পারে। তার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আমাদের কমিউনিকেশনের জন্য একটা মানে ইন্টারফারেন্স ক্রিয়েট করতেছে বা বাধা ক্রিয়েট করতেছে। সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থা, ঠিক আছে, এই সোশ্যাল স্ট্যাটাসের কারণে এক একটা পয়েন্টে এক একজনের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন মনে করেন আপনি সাপোজ আজকে মনে করেন আপনি বিল গেটস রে বললেন যে আপনার আসলে মানে গাড়িতে চড়ার দরকার নেই, আপনি হাইট অফিসে যান। এটা আপনি কাকে বললেন, বিল গেটস কে বললেন। বিল গেটস কিন্তু কথাটা শুনে গায়ে লাগাবে না, কারণ তার মনে হয় মানে তার তো নিশ্চয়ই গাড়ির কোনো অভাব নেই, সে বুঝতেছে কি আপনি তাকে তার ভালোর জন্য কথাটা বলতেছেন, সে যেন হাঁটাহাঁটি করে সুস্থ থাকে এজন্য বলতেছেন। আজকে যদি কথাটা আপনি আমাকে বলেন যে স্যার আপনার গাড়িতে যাওয়ার দরকার নেই আপনি হাইটা যান, আমি কিন্তু ভাববো যে আপনি আমার ফকির মনে করছেন, যে
হ্যাঁ আমার গাড়ি নাই এই জন্য আপনি আমার বলতেছেন, টিটকারি মারতেছেন। ঠিক আছে, তার মানে সামাজিক স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাস কার কি রকম এটার উপর বেস করেও কি মানুষের মানে কমিউনিকেশন ইন্টারফারেন্স হইতে পারে, পারসেপচুয়াল ইন্টারফারেন্স হইতে পারে। ইকোনমিক পজিশন, অর্থনৈতিক অবস্থা সেম। আপনি যদি বিল গেটস কে বলেন যে রিকশায় না ওইটা হাঁটো বা গাড়িতে না চলে হাঁটো, সে কিন্তু বুঝবে তাকে আপনি ভালোর জন্য বলতেছেন। বাট আপনি যদি আমাকে বলেন যে রিকশায় ওঠার দরকার নেই, হাঁটেন, আমি ভাববো কি যে আমার পকেটে টাকা নেই দেখে আপনি আমার বলতেছেন। তার মানে মানুষের ইকোনমিক পজিশনও পারসেপচুয়াল ইন্টারফারেন্স ক্রিয়েট করে। রিলিজিয়ান, ধর্মের পার্থক্যের কারণে বা এক একজনের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হওয়ার কারণেও পারসেপচুয়াল ইন্টারফারেন্স ক্রিয়েট হয়, স্বাভাবিক। যেমন মনে করেন যে আমি কোনো কন্ট্রোভার্সি বা এরকম কোনো কথাবার্তা বলতেছি না, বাট আপনার এই যে বাজি ফুটানো বা এরকম আতশবাজি জ্বালানো, মানে অনেক ধর্মে জিনিসগুলাকে হচ্ছে আপনার নর্মালি পজিটিভলি দেখা হয়, আবার অনেক ধর্মে হচ্ছে পজিটিভলি দেখা হয় না। ঠিক আছে, তো এই রিলিজিয়নের পার্থক্যের কারণেও কোন একটা ব্যাপারে মানুষজনের পারসেপচুয়াল ইন্টারফারেন্স আসতে পারে, হইতে পারে। আর হচ্ছে কি লাইফ এক্সপেরিয়েন্স, আপনি আপনার জীবন থেকে কি শিক্ষা পাইছেন, আপনি মানে কি শিখছেন, এটার উপর বেস করেও আপনার মানে পারসেপচুয়াল ইন্টারফারেন্স ক্রিয়েট হইতে পারে, বা এক একজনের এক একটা মতামত থাকতে পারে এক একটা বিষয়। তো পারসেপচুয়াল ইন্টারফারেন্স গুলা কি কি এবং কিভাবে হচ্ছে, আশা করি মানে এক্সাম্পল গুলা বুঝছেন এবং মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে কমিউনিকেশন ডিস্ট্রাকশন, মানে কমিউনিকেশন করার সময় কি কি জিনিসপত্র আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারে বা কি কি কারণে আপনি ডিস্ট্রাক্টেড হইতে পারেন। ফিজিক্যাল ডিস্ট্রাকশন, লাইটিং। সাপোজ মনে করেন আমি আপনাদেরকে ক্লাস নিচ্ছি, আমি হচ্ছে আপনাদের একটা ক্লাস নিচ্ছি, আমি বোর্ডের মধ্যে লিখতেছি, রুমের মধ্যে কোনো আলো নাই, আপনারা কি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে, আপনারা বোর্ড দেখতেছেন না, আমি কি লিখতেছি আপনারা দেখতেছেন না, আপনারা কি আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন নাকি করবেন না, কোনটা? হ্যাঁ বা না বলেন, এবার কেউ কিছু বলেন না। না স্যার। করবেন না, কারণ আপনারা বুঝতেছেন না যে আমি কি বলতেছি, আপনারা আমার বোর্ডের লেখা পড়তেই পারতেছেন না। তার মানে লাইটিং কন্ডিশন হচ্ছে কাইন্ড অফ ফিজিক্যাল ডিস্ট্রাকশন, ডিসকমফোর্ট। মনে করেন আজকে আপনারা ক্লাস করতেছেন, প্রচন্ড গরম পড়তেছে, রুমের মধ্যে কোনো ফ্যান নাই, এসি নাই, আপনারা গরমে ভাব মানে ঘামতেছেন, ইউ আর ফিলিং ডিসকমফোর্ট, তাইলে কি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবেন? পারবেন না। এটাও এক ধরনের কি ফিজিক্যাল ডিস্ট্রাকশন। ব্যাড কানেকশন, এই যে আমি আপনাদের সাথে জুমে কথা বলতেছি, আমার কথা যদি ল্যাগ করে, আপনারা যদি কথা ঠিক মতো না শুনেন, তাহলে কি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন? করবেন না। ইলিজিবল কপি, এই যে আমি স্লাইডটা দেখাচ্ছি, এই স্লাইডের লেখাগুলো যদি অনেক ছোট হইতো, আপনারা যদি পড়তে না পারতেন। লেজিবল, লেজিবল মানে হচ্ছে যে জিনিসটা ঠিক মতো পড়া যায় বা পড়ার মতো, আর ইলেজিবল মানে হচ্ছে যেটা আসলে পড়া যায় না। তো যদি এরকম আমার স্লাইড গুলো হচ্ছে, স্লাইডের টেক্সটের ফন্ট এতটাই ছোট হইতো যে আপনি পড়তেই পারতেছেন না, তাহলে কি হইতো? তাইলে এটাও এক ধরনের ফিজিক্যাল ডিস্ট্রাকশন। হেলথ, আজকে মনে করেন আল্লাহ না করুক আমাদের কারো শরীর খারাপ, ঠিক আছে, তাইলেও কিন্তু আমরা মনোযোগ দিয়ে ক্লাস করতে পারতাম না আসলে। তারপর দেখেন পুয়ার লিসেনিং, যদি কারো এরকম হয় যে কেউ শুনে আসলে ঠিকমতো বুঝতে পারে না বা কোনো একটা জিনিসের মানে ধরতে পারে না, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশন টু কমিউনিকেশন। ঠিক আছে, ইমোশন, আজকে মনে করেন আপনাদের কারো মন খারাপ, মনে মানে ক্লাসে মনোযোগ দিচ্ছেন না, আপনার ইমোশনাল স্টেট হচ্ছে আজকে লো, তাহলেও কিন্তু দিস ইজ এ কাইন্ড অফ ফিজিক্যাল ডিস্ট্রাকশন। এটা ফিজিক্যাল ডিস্ট্রাকশন না, এটা হচ্ছে কি ইমোশনাল ডিস্ট্রাকশন আসলে। তারপর দেখেন ইনফরমেশন ওভারলোড, মনে করেন আজকে আপনাদের ক্লাস করতে ভালো লাগতেছে না, আমি পড়ায় যাচ্ছি, মাথায় কিছু ঢুকবে, আমি যদি ইনফরমেশন ওভারলোড করি, মানে অতিরিক্ত পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, তাইলেও কিন্তু এটা আসলে কি ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রাকশন টু কমিউনিকেশন। বুঝতে পারছেন? আমাদের মনে হয় এই স্লাইডটাতে আর বেশি নেই, আর 2-3টা স্লাইড বাকি আছে, আমি জাস্ট অল্প কথায় এটা শেষ করে দিই আজকে। আমাদের হাতে সময় মনে হয় আর কতক্ষণ আছে, আর 10 মিনিটের মতো কি আছে, আর 2-3 মিনিট আছে বোধহয়। ঠিক আছে, দেখি কয়টা স্লাইড বাকি আছে। টাইম মনে ওভার হয়ে গেছে। আচ্ছা তাইলে ইনফরমেশন যেন ওভারলোড না অনেকগুলোই হয়, আছে স্যার। ইনফরমেশন যেন ওভারলোড না হয়, আমরা আজকে এখানেই শেষ করি। ঠিক আছে, বাকিটুকু হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শেষ করব। রোল নাম্বার 1 ইয়েস স্যার। 2, আচ্ছা দাঁড়ান আমি এটা রেকর্ডিংটা পজ করি।